নমস্কার, 24 ঘন্টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মুখোমুখি হয়েছি বাবুল সুপ্রিয়র। কেন্দ্রীয় নগর উন্নয়ন এবং আবাসন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপি নেতা বাবুল সুপ্রিয় এবং অবশ্যই সিঙ্গার বাবুল সুপ্রিয়। বাবুল, স্বাগত জানাই আপনাকে। বাবুল সুপ্রিয় মানে যেরকম রাজনীতি, যেরকম মন্ত্রিত্ব, যেরকম গান, তেমনি ভিক্টোরিয়ায় ঝালমুড়িও। নিশ্চয়ই আমি খুশি যে তুমি প্রথমেই যে ইন্টারভিউতে আমাকে অস্বস্তিকর প্রশ্ন করা হয় না, সেই ইন্টারভিউগুলো আমার কাছে আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, ঠিক রাজনীতির মতোই। তার কারণ হচ্ছে যে যেগুলো আনচার্টার্ড টেরিটরিজ, যেগুলো করলে আমি যে কাজটা করতে রাজনীতিতে এসেছি, অর্থাৎ ডেভেলপমেন্ট, যে কাজটা করার জন্য আমাকে মানুষ ভোট দিয়ে জিতেছে, সেখানে আমি পার্সোনাল ইগো, রাজনীতির তরজা এগুলো আনতে চাই না। আমরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেসের মঞ্চে উঠে গান, যেখানে জিতেন্দ্র তিওয়ারি রয়েছেন, যে আসানসোলে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং তারও একটা মূল হোতা ছিলেন জিতেন্দ্র তিওয়ারি, এগুলো কি বিজেপির নিচু তলার যে কর্মী সমর্থক তাদের মনে কোনো ইম্প্যাক্ট ফেলবে না? না, কিচ্ছু ফেলেনি। তার কারণ হচ্ছে যে এভরি ওয়ার্ক হ্যাজ টু গো থ্রু 3 স্টেজেস: অপোজিশন, রিডিকিউল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। কার কথা এটা? স্বামী বিবেকানন্দ। আমি যখন ছোটোবেলায় যখন বম্বে গেছিলাম, 22-23 21 বয়স ছিল, মেহবুব স্টুডিওতে ছোট্ট একটা মিক্সারের ওপর এটা লেখা থাকতো। তো আমি যেটা করতে চাইছি, অর্থাৎ মেক পলিটিক্যাল অপোনেন্টস নট এনিমিজ। ঝালমুড়ি কাণ্ডে আমি ওটা এস্টাবলিশ করতে পেরেছিলাম যে আমার মূল একটাই কাজ ছিল যে নবান্নে যে আমি মিটিং করতে পারিনি, সেটা মুখ্যমন্ত্রী আগে আমাকে নবান্নে মিটিং করার সুযোগ দেননি, আমি অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাইনি। উনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে গাড়িতে বসতে আহ্বান করছেন। আমার 4টে এজেন্ডা ছিল: 1, মেট্রো রেল; 2, ইএসআই হসপিটালে যেন উনি চিঠিটা দেন সোমামন্ত্রীকে, বান্দরদত্তা থেকে; 3, যাতে আসানসোলকে ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করা যায়; 4 নম্বর, আমার একজন পিএসের একটা কেস ছিল। 4টে কেস ছিল। আমার সঙ্গে সঙ্গে ইলেকট্রিফাই মাথায় মনে হয়েছিল যে দিস ইজ মাই অপরচুনিটি। 20 মিনিট ওনার সঙ্গে আমি এই 4টে বিষয় নিয়ে আলোচনা করব। মেট্রো রেল হই করে চলছে, আপনারা জানেন যে সুরেশ প্রভু, এমনকি টানেল বোরিং মেশিনে আমি ওপেনিং করে দিয়ে এসেছিলাম, সেটা টিবিএমটাও হাওড়া থেকে নেওয়া যায়। রাস্তাঘাটে মানুষ আমাকে ধন্যবাদ জানাচ্ছে, ফ্লাইটে মানুষ বলছে। ইএসআইয়ের চিঠির ভিত্তিতে 40 কোটি টাকা ইএসআই হসপিটালে এসছে। আসানসোল জেলা করা হবে নিয়ে উনি একটা ঘোষণা করেছেন। আমি জানি না যে পরিকাঠামোর কত কারণে সেটা কত তাড়াতাড়ি করা যাবে। যে 4টে এজেন্ডা নিয়ে ওনার গাড়িতে আমি বসেছিলাম, আমি নাম করে বলে দিলাম 4টি সাকসেসফুল। নাম্বার 2, সেদিন আমার কাছে তৃণমূল দিবস কিনা আমি জানিও না, সত্যি আমার জানা ছিল না যে 1 জানুয়ারি তৃণমূল দিবস। 1, 2 হচ্ছে সেটা আমার কাছে নতুন বছরের প্রথম দিন। এবং জিতেন্দ্র তিওয়ারি, ভোটে অনেক রকম রেটরিক থাকে। আজও জিতেন্দ্রের সঙ্গে মাঠে আমি লড়াই করছি রাজনৈতিকভাবে, কিন্তু উনি আমার শহরের মেয়র হিসেবে ওনাকে বাছা হয়েছে। আমি নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে আমি জানি স্মার্ট সিটি বলুন, অমৃত বলুন, প্রত্যেকটাতেই হু ইজ দি এক্সিকিউটিং এজেন্সি। এই যে এটা তো অন্য বিষয় আমি এনেছিলাম, তবু এক্সিকিউটিভ বেশি হচ্ছে আরবান লোকাল বডি। আমার জিজ্ঞাসা, আপনি যেটা আমি ওইটাই তোমার জিজ্ঞাসা, শত্রুতার কথা বলছেন যে যাতে সেটা না আসে, কিন্তু নট বাবুল সুপ্রিয়, যিনি এখন মন্ত্রী, যার একটা সিকিউরিটি থাকে, যাকে কেন্দ্র করে আধা সামরিক বাহিনী থাকে, তার এই বক্তব্যগুলো, এই লজিকটা কি তাদের কাছে পৌঁছবে? বিজেপির যে কর্মী সমর্থকরা যারা অভিযোগ করেন প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে তারা সন্ত্রাস, কোট আনকোট সন্ত্রাসের শিকার হচ্ছেন। আমি তো সিকিউরিটি নিয়ে ওসব জায়গায় যাই না, কিন্তু তাদের কাছে গ্রহণযোগ্যতাটা কি থাকবে? না, গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন। ওইটা যখনই কেউ নতুন কিছু করতে চায়, এটা নতুন সংস্কৃতি, যেটা আমি শুনছি যে পশ্চিমবঙ্গে অজানা নয়। জ্যোতি বসুর সঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়েরও ভালো বন্ধুত্ব ছিল, অথচ তারা কট্টর পলিটিক্যাল অপোনেন্টস ছিলেন। সেই বাবুল সুপ্রিয়কে কেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেখা গেল না? যদিও ইনভিটেশন একটা এসেছিল, সেটা বাবুল সুপ্রিয় নিজেই স্বীকার করেছেন। কিন্তু দিদি যখন কারোকে ইনভাইট করেন, উনি খুব পরিষ্কার করে দেন যে কাকে উনি চাইছেন, কাকে চাইছেন না। এবং আমার রাজনৈতিক না কোনো অভিমান নয়। আমি দিদির এগিয়ে বাংলা, ওই এটা তো কনস্টিটিউশনাল কম্পালশন, যে বাকি কনস্টিটিউশনাল পজিশন যেটা আমি আগে বলছি, যার ফলে মন্ত্রী হিসেবে, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর মঞ্চে আপনাকে থাকতে হয়। আমাকে যদি উনি যেভাবে বাকিদের নিমন্ত্রণ করেছিলেন, আমাকে যদি সেইভাবে করতেন, আমি নিশ্চয়ই মঞ্চে থাকতাম। কিন্তু যেহেতু আমি ওটাতে নেই, সেহেতু এগিয়ে বাংলার যে স্লোগানটা, সেটাতেই কিন্তু আমি বিলিভ করি না। বরঞ্চ আমি বলতাম যেটা উনি 4 বছর ধরে, 4.5 বছর ধরে করে এসছেন, অর্থাৎ কেন্দ্রের বঞ্চনার গল্প, কেন্দ্রের সঙ্গে সব কিছুতে সংঘাত, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে 1 বছর দেরি। এতে মানুষের যে ক্ষতি হয়েছে সেটা না বলে যদি উনি বলতেন, ধরুন কিছুদিন আগে এটা করে যদি বলতেন পিছিয়ে বাংলা
আসুন হাত ধরে একসঙ্গে কাজ করি। অরুণ জেটলি তাহলে কিন্তু তাহলে বলছেন আমাকে পিছিয়ে নেমন্তন্ন বাংলা। করার দরকার হতো না, আমি শেষ করি, নেমন্তন্ন করার দরকার হতো আমি নিজে চলে যেতাম। অরুণ তাহলে আমি জেটলি কিন্তু বলতাম না, বলছেন না যে পিছিয়ে বাংলা। না অরুণ জেটলি কী করে বলবেন? অরুণ জেটলি পাশে দাঁড়িয়ে রয়েছেন, উনি বলছেন যে পশ্চিমবঙ্গে কোনো কমিউনাল ব্যালেন্স নেই, পশ্চিমবঙ্গে কোনো আইন শৃঙ্খলার প্রবলেম নেই। আপনি কি এক্সপেক্ট করেন আমাকে একটু বলতে পারেন যে অরুণ জেটলি ওখানে দাঁড়িয়ে বলবেন যে আপনি যেটা বলছেন সেটা অসত্য? হয় না এটা। যখন বাণিজ্য সম্মেলন চলছে, মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে শিল্পপতি তাদের বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছেন। অরুণ জেটলি তিনি বলছেন যে রাজ্যের যদি গ্রোথ হয় তাহলে সেটা ফাইনালি যে জাতীয় গ্রোথ সেটাতে কন্ট্রিবিউট করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সড়ক পরিকাঠামো এগুলো খুব ভাইটাল। আমরা যদি NH-34 একটা এত ভাইটাল সড়ক দেখি, সেটার এরকম হাল। কলকাতা থেকে শিলিগুড়ি যেতে 20 ঘন্টার বেশি সময় লাগছে এবং রাজ্য আর কেন্দ্রে চাপানুতর হচ্ছে। এর মধ্যে কোনো চাপানোর কোনো ব্যাপার নেই। আমি রিপোর্ট চেয়েছিলাম, এই রিপোর্ট আমার কাছে এসছে 28শে নভেম্বর। তাতে পরিষ্কার যে 5টা সেগমেন্ট বলে দেওয়া হয়েছে: 4 লেনিং অফ বারাসাত কৃষ্ণনগর, 4 লেনিং অফ কৃষ্ণনগর বহরমপুর, 4 লেনিং অফ বহরমপুর ফরাক্কা, 4 লেনিং অফ ফরাক্কা রানীগঞ্জ, 4 লেনিং অফ রানীগঞ্জ ডালখোলা। এবং এতে পরিষ্কার প্রত্যেকটা যে রিপোর্ট আমায় পাঠানো হয়েছে, ডিউ টু ডিলে ইন ল্যান্ড অ্যাকুইজিশন, ডিউ টু ডিলে ইন ল্যান্ড অ্যাকুইজিশন, ডিউ টু ডিলে ইন ল্যান্ড অ্যাকুইজিশন। পশ্চিমবঙ্গে কোনো তো জমি নীতি নেই, অথচ ল্যান্ড অ্যাকুইজিশন বিল নিয়েও নানা রকমের বিরোধ করা হয়েছে। হাইওয়ে বানাতে গেলে যে প্রবলেম, মেট্রো রেল বানাতে গেলে একই প্রবলেম, অর্থাৎ জমিটা রাজ্য সরকারকে অ্যাকোয়ার করে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিতে হয়। মেট্রো রেলে জমি অ্যাকোয়ার করার জন্য যে এন্ডেভারটা রাজ্য সরকারের তরফ থেকে দরকার ছিল সেটা হচ্ছিল না, সব কিছু থমকে আটকে পড়েছিল। যারা কনসেশনারি তারা খরচা বেড়ে গেছে, এই সমস্ত কন্ট্রাকচুয়াল সমস্ত কেস টেসে ফেসে গেছিল বলে কাজটা আটকে ছিল, সেটাকে নড়াচড়া করে সব কিছু করে মেট্রো রেলটা চালু হয়েছে। কিন্তু ন্যাশনাল হাইওয়ের ক্ষেত্রে সেম জিনিস, প্রত্যেকটা জায়গাতেই রাজ্য সরকার বহু জায়গায় হয়তো মানে কাগজে কলমে কেন্দ্র সরকারকে বলেছে জমি দিয়ে দিয়েছি, কিন্তু দেখা গেছে সেইখানে যখন কাজ শুরু করার জন্য যাওয়া গেছে, ভিলেজাররা গ্রামবাসীরা ঘিরে ধরেছে, কাজ আটকে দিয়েছে। বাবুল, এই রাজ্যে সামনে তো বিধানসভা নির্বাচন, এই রাজ্যে বিজেপি তারা বিধানসভা নির্বাচন নিয়ে কতটা সিরিয়াস এবং তাদের মূল প্রতিপক্ষকে? মূল প্রতিপক্ষ হচ্ছে আমার মতে মূল প্রতিপক্ষ হচ্ছে যে মানুষের কাজ করার জন্য যে ব্লকেজ তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে। না বলছি, তোমার মুখের যে স্মার্টটা রয়েছে ইংরেজিতে যেটাকে বলি, তাতে আমি ওইখানেই যাব। আমি বলছি আমার মূল প্রতিপক্ষ হচ্ছে এই মুহূর্তে এই বাধা বিপত্তিগুলো ভাঙা, যাতে মানুষের কাজটা, যে টাকা আসছে সেই টাকাটা যাতে মানুষের কাছে পৌঁছয়। নাম্বার 1, এই ব্লকেজটা ভাঙতে গেলে আমার কী করতে হবে? এই যে পলিটিক্যাল কটেরিটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস, যেটা 34 বছরে সিপিএম করতে পারিনি বা করেছিল, সেটা 5 বছরে সিপিএম মানে তৃণমূল কংগ্রেস করেছে অথবা করেনি। অর্থাৎ যেগুলো খারাপ করা যায় সেগুলোকে আরও খারাপ করেছে, যেগুলোতে কিচ্ছু করা যায়নি সেগুলোকে মানে কিচ্ছু করেনি সিপিএম, সেই ব্যাপারটাকে আরও মানে নিঃস্ব করে দিয়েছে, জিরো করে দিয়েছে। রাজ্য কমিটির যে বৈঠকটা বিজেপির, সেই বৈঠকটা থেকে তো রাজ্য কমিটির দিশা দেখতে চায়। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে অরুণ জেটলি এ কথাটা জোর দিয়ে বললেন কোথায়? তার বক্তব্যের সিংহভাগ জুড়ে বামেদের নিন্দা থাকলো, তৃণমূল কংগ্রেস সম্পর্কে কি যথেষ্ট সুরচড়া থাকলো? উনি একজন অত্যন্ত শিক্ষিত সৌম্য একজন মানুষ। আপনি একটা জিনিস আমাকে ভেবে বলো যে 10 মিনিটের উনি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছেন, সেখানে উনি যে পুরো ব্যাপারটা যেটা বলেছেন, আপনি যদি আমরা মনে করি যে সমস্ত পয়েন্টগুলোকে ছুঁয়ে যাবেন, কালিয়াচক নিয়েও বলবেন, সারদা চিটফান্ড নিয়েও বলবেন, নিয়ে তো বলেছেন, নিশ্চয়ই বলেছেন। তার পেছনে একটা কারণ আছে, ইজ আ ভেরি শার্প মাইন্ড। কিছু মানুষ পশ্চিমবঙ্গে যদি কোনো দোলাচলে থাকে বা বিভিন্নভাবে যে মানুষ একটা চারদিকে একটা হাওয়া এরকম হচ্ছে যে হয়তো যারা কংগ্রেস বা বিজেপির দিকে ঝুঁকেছিল বা তৃণমূলের দিকে ঝুঁকেছিল তারা বোধহয় বামের দিকে চলে যাবে। তো আমরা একটা করে পরতে জিনিসটা খুলবো না। আজকে উনি সিপিএমকে নিলেন, আর ওই মঞ্চে সিপিএমের যে সারা বিশ্বে যে ব্যর্থতা সেটা নিয়ে উনি আজকে বললেন, আর ওই মঞ্চে ওনার মানে উপস্থিতিটাই তো তৃণমূলের এগেনস্টে যে আমাদের পলিটিক্যাল টিরেড তার একটা সঙ্গী হওয়া। উনি মঞ্চে এসছেনই আমাদের এই কর্মসূচিটাতে সামিল হতে। তার মধ্যে সিপিএমকে নিয়ে কেউ বলেনি, উনি সিপিএমকে নিয়ে বলছেন, কেউ বলছে না, সেই মুহূর্তে উনি এটা বললেন। এটা ভেবে দেখুন, খুব স্বাভাবিকভাবে সিপিএমকে নিয়ে গত
4.5 বছরে বিজেপি কটা মিটিং ভুল হয়েছে তো, আমি তো বলবো ভুল হয়েছে। একটা কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে যদি আমরা কমপ্লিটলি খরচের খাতায় লিখে দিই, যেটা আমরা বাংলায় কলোকাল ল্যাঙ্গুয়েজে বলি, নাকি তৃণমূল কংগ্রেসকে ওয়াক ওভার দিচ্ছে বিজেপি? না দেখো মৌপিয়া, আমি তো ফুটবল ভালোবাসি, স্যার অ্যালেক্স ফার্গুসনের একটা বিখ্যাত উক্তি আছে, ইটস অল অ্যাবাউট ওপিনিয়ন। শুধুমাত্র অনুপ্রবেশ। যখন বিজেপি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হচ্ছে, যখন দুর্নীতির প্রশ্নে রাজ্য বিজেপি নেতারা সরব হচ্ছেন, এই প্রসঙ্গগুলো কোথায় এসেছে? ওই প্রসঙ্গগুলো নিয়ে তো আলোচনা হচ্ছে। একটা মঞ্চে যখন 6 জন স্পিকার থাকেন, হ্যাঁ, তারা তো প্রত্যেকে ওই জিনিসটা নিয়েই আলোচনা করছেন। উনি তো জানেন যে কি আলোচনা হয়েছেন। আর তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের অরাজকতা নিয়ে তো আমরা কথা বলছি, দ্যাট ইজ অলরেডি পার্ট অফ দ্য ডিবেট। আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের কি ঈষৎ এখন সুর নরম আমরা দেখছি না তৃণমূল প্রসঙ্গে? না, আমি বলবো যে দেখো, একটা প্রশ্ন বারবার উঠে আসে যে রাজ্যসভায় বিল পাস করানোর জন্যে, মিডিয়াই বলছে কিন্তু, রাজ্যসভায় বিল পাস করানোর জন্যে আমাদের বিরাট বড় বিজেপির বড় দায় যে সমস্ত অপোজিশন পার্টিকে নিয়ে বা তৃণমূলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আমি পলিটিক্স করছি, লেট মি গেট ইন টু লজিক। তো সেটা যখন করা হচ্ছে না, মানে যখন মিডিয়ার মনে হচ্ছে যে পর্যাপ্ত রিচিং আউট টু দ্য অপোজিশন, যেটাকে আমরা বলি, সেটা পর্যাপ্তভাবে হচ্ছে না, তখন তো বিল নিয়ে বিজেপির সমালোচনা করা হচ্ছে। সেক্ষেত্রে সংসদীয় রাজনীতিতে অপোজিশন পার্টিকে কনফিডেন্সে নিয়ে তাদেরকে একটা বিলের প্রয়োজনীয়তা বুঝিয়ে সেই বিলগুলো যদি আমরা রাজ্যসভা লোকসভায় পাস করাতে, লোকসভার কথা বলছি না, রাজ্যসভায় পাস করাতে যদি আমরা সমর্থন না হই, তাহলে সেটা কোথাও না কোথাও অ্যাট দি এন্ড অফ দ্য ডে কোথাও না কোথাও তো বলা হয় যে বিজেপি বোধহয় পর্যাপ্তভাবে পরিমাণ চেষ্টা করেনি। সেই সংসদীয় রাজনীতিটা, মাঠের যে রাজনীতি, পশ্চিমবঙ্গের যে লড়াইটা, তার সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলা ঠিক নয়। একটা বিরোধীরা চাউর করে দেওয়ার চেষ্টা করছে দিদি মোদি ভাই ভাই, সেটা যদি সত্যি হতো, সংসদীয় রাজনীতির আমি মধ্যে আনছি না, কিন্তু সেটা যদি সত্যি হতো, তাহলে সিবিআই যদি মানে অর্থাৎ সিবিআইয়ের গতিটাকে, সিবিআইয়ের ইনভেস্টিগেশনের গতিটাকে স্লথ করে দেওয়ার পেছনে যদি বিজেপির রাজনীতি থাকতো, তাহলে উল্টো লজিকটা আমরা দেখছি না কেন? কিছুদিন আগেও দেখছিলাম খুব চর্চা চলছে বিজেপির মধ্যেও যে সামনে বিধানসভা নির্বাচন, কে হবেন বিধানসভা নির্বাচনে বিজেপির ফেস, এই আলোচনাটা কি এখনো চলছে? নর্মালি বিজেপির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী প্রার্থী কে, পদপ্রার্থী কে, সেটা কিন্তু কোনো ভোটের আগে ঘোষণা করা হয় না। প্রধানমন্ত্রীটা ঘোষণা করে দেওয়া হয়। প্রধানমন্ত্রীটা করা হয়েছিল এবং সেটা মোটামুটি সবাই মানে সেই মুহূর্তে বলেছিল যে হয়তো ঘোষণা হবে না, ফেস কে সেটা তো হবে না, কিন্তু আলটিমেটলি দিল্লির ক্ষেত্রে কিরণ বেদির নামটা ঘোষণা হয়েছে। হ্যাঁ, তো কিছু ক্ষেত্রে কিন্তু বিজেপি নিয়ম ভেঙে, মানে ট্র্যাডিশন ভেঙে, বিজেপি এরকম তো এটা তো অলিখিত একটা কনভেনশন চলে আসছে যে মুখ্যমন্ত্রী মুখটা আমরা পোর্ট্রে করি, বিজেপি করে না। দিল্লিতে করা হয়েছিল, বিহারে হয়নি। সিমিলারলি বেঙ্গলে এই মুহূর্তে এখন অবধি যখন কোনো ফেস আসেনি, তখন ধরে নিতে হবে যে নিশ্চয়ই বিজেপি নেতৃত্ব কিছু একটা ব্যাপার আছে যেটা এই মুহূর্তে হয়তো রাজনৈতিকভাবে মরালি কি একটু ডাউন বিজেপি এই বিধানসভা নির্বাচনে? যতটা মোটিভেটেড অবস্থায়, যেভাবে বিজেপির ভোট লোকসভা ইলেকশনের পর 17% চুয়ে গেছিল, সেই সময় যে মোটিভেশনটা দেখা যাচ্ছিল, সত্যি কি অ্যাপারেন্টলি কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে না, বোধহয় ততটা নয়। এবং এইখানেই কিন্তু আমি ফিরিয়ে আনবো কেন জেটলিজি আজকে সিপিএম নিয়ে কথা বলেছেন। বিকজ এই যে তুমি বলছো মরাল ডাউন, অর্থাৎ মানে আমি বলছি যে পারসেপশনটা যে বোধহয় মরাল ডাউন, অর্থাৎ যে ইনফ্লাক্সটা বিজেপির প্রতি মানুষের দেখা গেছিল, সেই ইনফ্লাক্সটা 17% থেকে হয়তো কমতে পারে। উনি হয়তো কৌশলে মনে করিয়ে দিতে চেয়েছেন, যদি আমরা মনে করি যে সেই কমে যাওয়াটা পুরোটাই তৃণমূলে চলে যাবে, তাহলে কিন্তু সেটা ভুল। অর্থাৎ উনি মনে করিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে সিপিএমের কাছে ভোট আবার কিছু ফিরে যেতে পারে। এই যে আশঙ্কাটা বা পারসেপশনটা চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে যদি কোনো সিরিয়াসনেস থাকে, আমরা সেটাকে সিরিয়াসলি নিই। বাবুল সুপ্রিয়, আপনি 14 মাস হলো মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে। এখনো কেন আসানসোলের সাংসদকে আসানসোলে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়, এবং সেগুলো কিছু বেসিক অ্যামেনিটিস নিয়ে? আমি বলি যে কি সুন্দরভাবে রাজ্য সরকার রাজনীতির কার্ড আগে রাখেন। এখানে আমি পরিষ্কার বলছি, অমৃতের যে গাইডলাইন রয়েছে তাতে এটার এক্সিকিউটিং বডিকে আরবান লোকাল বডি। তো এই আরবান লোকাল বডি দেশে আমাদের এই পশ্চিমবঙ্গে যে 57টা সিটিকে বেছে নেওয়া হয়েছে অমৃতের আন্ডারে, তাদের ক্ষেত্রে কি কাজ হবে তার একটা লিস্ট পশ্চিমবঙ্গ সরকার আমাদের ডিপার্টমেন্টকে পাঠিয়েছে। টোটাল যে টাকা একটা শহরের জন্য চাওয়া হবে, তার 2.5% পার্ক বানাতেই হবে, ওটা ম্যান্ডেটারি।
অর্থাৎ আসানসোলের জন্য যে 1000 কোটি টাকার প্রকল্প করা হয়েছে তার মধ্যে আমি বলছি ওয়াটার সাপ্লাইয়ের জন্য একটা 1000 কোটি টাকার 995 কোটি টাকা মানে এই 2015-16 থেকে 2020-র মধ্যে চাওয়া হয়েছে। 1000 কোটি টাকা জলের জন্য চাওয়া হয়েছে, সিওয়ারেজের জন্য আরও 934 চাওয়া হয়েছে। এই যে 995 কোটি টাকাটা, এটা পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া লিস্টে এটা নাম্বার 2। একে কে? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 1843 কোটি টাকা। অথচ ইন্টারেস্টিংলি তার নিচেই যে লিস্টটা, সিটি ওয়াইজ ডিটেলস অফ ওয়াটার সাপ্লাই প্রজেক্টস, এই যে সিটি ওয়াইজ প্রজেক্ট ফর ওয়াটার সাপ্লাই প্রজেক্ট অ্যাজ প্রায়োরিটাইজড বাই স্টেট গভর্নমেন্ট ফর দ্য ইয়ার 2015-2016, অর্থাৎ 2015-16 সালে কোন কোন শহরের জন্য জলের খাতে টাকা নেওয়া হবে তার প্রায়োরিটাইজিং যে লিস্টটা, সেটা পশ্চিমবঙ্গ সরকারই কিন্তু বানিয়েছে। এবং তাতে যে 10টা শহর রয়েছে, সেই 10টা শহরে আসানসোল নেই। কেন? 2016-তে যাতে অ্যাসেম্বলি ইলেকশনে যখন বাবুল সুপ্রিয় বেরোবে, তখন জল নিয়ে যাতে বিক্ষোভ করা যায়। এই যে এইখানে তাহলে বাবুল সুপ্রিয়র আর ঝালমুড়ি বা তৃণমূলের মঞ্চে গান, সেটা ওয়ার্ক করছে কোথায়? তৃণমূলের মঞ্চে গান এসেটাকে দেখবেন। আমি আরেকবার বলছি যে কিছু জিতেন্দ্র তিওয়ারি মেয়রের প্রতি সৌজন্য, সেটা ওয়ার্ক করছে কোথায়? না, এটা তো রাজ্য সরকার পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এই রাজনৈতিক তাসটা খেলেছে বলে নিজেদের লিস্টে আসানসোল 2 নম্বরে থাকা সত্ত্বেও 1000 কোটি টাকা, কলকাতার তুলনায় 1000 কোটি টাকা থাকা সত্ত্বেও প্রথম বছরের প্রায়োরিটি লিস্টে তাকে রাখাই হয়নি। এই নোংরা পলিটিক্সটা কি পশ্চিমবঙ্গে বন্ধ হওয়া উচিত নয়? এই আলোচনাটা করার জন্য আমি কি মুখ্যমন্ত্রীর নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে টেবিলে বসে বলতে পারি না যে আমি নগরায়ণ মন্ত্রী হিসেবে আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি যে লিস্টটা বানিয়েছেন জলের জন্য পশ্চিমবঙ্গের, সেখানে যে শহরের জলের সবচেয়ে বেশি দরকার সেই অনুযায়ী আপনি লিস্টটা বানিয়েছেন, সেই লিস্টটা আপনি সেইটা ফলো করে সেটা করার আমি ইনিশিয়েট করেছি। জাস্ট 2 দিন আগে আমি এক্ষুনি মোবাইলে দেখিয়ে দিচ্ছি, ড্রাফটটা বানানো হয়েছে। আমি চিঠিটা লিখছি ববি হাকিমকে এবং মুখ্যমন্ত্রী। আসানসোলের প্রথম বছরে খালি পার্ক তৈরি হবে 2 কোটি টাকার, মানুষ তৃষ্ণার্ত হয়ে পার্কের রোদ্দুরে দাঁড়িয়ে থাকবে। একটা কমপ্লিটলি গনগনে আগুনে যে শহরটা গরমকালে আগুন জ্বলে যে শহরে, কয়লা অঞ্চল, সেখানে মানুষ জল না খেয়ে খালি পার্ক বানাবে। আমাকে বলুন যে বিজেপির এই মুহূর্তে যে সাংগঠনিক স্ট্রেংথ আছে, যদি সেটাকে বাড়াতে হয়, যদি বিজেপিকে ফ্লারিশ করতে হয় এই রাজ্যে, তাহলে বাবুল সুপ্রিয় আপনি কি মনে করেন যে কোন একটা জিনিস ইমিডিয়েটলি অ্যাড্রেস করা দরকার? দিলীপ ঘোষ আসার পরে, দিলীপ দা আমার সঙ্গে বহুদিনের হৃদ্রতা, দিলীপ দা আসার পরে মানুষও অনেক এনার্জাইজড। একটা চেঞ্জ হলে, কোচ বদল হলে একটা নতুন করে একটা ঔৎসুক্য তৈরি হয়। আমি এক্ষেত্রে মানে এটাকে আবার অন্যভাবে যদি দেখো অ্যান্টি রাহুল সেনা বলছি না, আমি বলছি যে একটা একটা কোচ যখন চেঞ্জ হয় বা দলনেতা যখন চেঞ্জ হয়, একটা এক্সট্রা একটা মানে কি বলবো, একটা ইউফোরিয়া বা একটা ইনিশিয়েটিভ তৈরি হয়। সেটা যেমন হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যেমন সাংগঠনিক টানে সব কিছু করার চেষ্টা করছি, একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ কিন্তু পাওয়ারের দিকেই যায়। যারা সিপিএমে যে হারমাদ তথাকথিত ছিলেন, তারাই কিন্তু তৃণমূলে গিয়ে আরও তাণ্ডব নাচিয়েছে। তাদেরকে বিজেপিতে ঢুকতে দেওয়া হয়নি বলেই হয়তো যে সংগঠন তোমরা যেটা বলছো, সংগঠন কি, যে সল্টলেকে যখন বারান্দায় দাঁড়িয়ে মানুষ দেখবে যে ভোট লুট হচ্ছে, তার বিরুদ্ধে এরা লাঠি মারছে, বোম করছে বলে আমাদের 10টা ছেলে তারাও লাঠি আর বোম নিয়ে লড়াই করছে, ওটাই সংগঠন যদি হয়? আমাদের নেই, চাইও না। আমি বলছি বাঙালি নিজেদের জন্য ভোট দিক, বাঙালি এমন একটা শক্তিকে ভোট দিক যারা কেন্দ্রের সাথে তাল মিলিয়ে সমান তালে চলতে পারে। সেই শক্তিটাকে, তুমি যে প্রশ্নটা করছো উত্তর দিই, সেই শক্তিটা বিজেপি আমার মনে হয়। তাহলে যেটা আমি একটু ডিফারেন্ট ভাবছি, হয়তো সেটা অনেক ক্ষেত্রে সত্যি হয়ে যেতে পারে। বাবুল, অনেক ধন্যবাদ ক্যান্ডিড ইন্টারভিউর জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাবুল সুপ্রিয়, অনেকগুলো বিষয় আমরা তার বক্তব্য শুনলাম। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।